নমস্কার। আমাদের নতুন চ্যানেল চিন্তার চৌরাস্তা। এই চ্যানেলটা মূলত সংবাদেরই চ্যানেল, তবে এখানে রাজনৈতিক ব্যাখ্যা এবং মানুষের রুজি রুটি, দৈনন্দিন সমস্যা সমস্ত কিছু একটা খতিয়ান মাঝে মধ্যে আপনারা পাবেন। এবং এখানে মাঝে মধ্যে আপনারা পাবেন কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মানুষের সঙ্গে সাক্ষাৎকার। সেই সব কিছু নিয়েই আমাদের এই চ্যানেল। আজ যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব সেটা হলো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক পরিস্থিতি বললে খালি ভুল হবে, কেননা রাজনীতির সঙ্গে সমাজ ওতপ্রোতভাবে জড়িত থাকে। কাজেই রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এ কথাটা আমাদের বলতেই হবে। আজকে 29 দিন হলো খুব সম্ভব যে আমাদের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। যে সরকারি দল ছিল ইতিপূর্বে তৃণমূল কংগ্রেস, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটা ভাবাই গেছিল, কেননা একটা দল যখন গড়ে ওঠে শুধুমাত্র সিপিআইএম বিরোধিতার জন্য, সেই সিপিআইএমের জায়গায় অন্য কোনো দলও থাকতে পারে সেই দলের বিরোধিতার জন্য, যে দল নাকি সেই সময় সরকার চালাচ্ছিল, অর্থাৎ তৃণমূলের আগে সিপিআইএম তথা বামপন্থীরা সরকার চালাচ্ছিল, আর তৃণমূল সেই সিপিআইএমের বিরোধিতা করে তাদের দল গড়ে তোলে। মানুষ সেই সময় নানা রকম ভুল বার্তা, মিথ্যাচার, এই সমস্ত বিষয়ের মধ্যে অত গভীরে না গিয়ে কিছু হয়তো ভুল করে ফেলেন। মানুষই ভুল করে, মানুষই শুধরায়, এবং তারা মমতা ব্যানার্জির মতো একজন ভয়ঙ্কর নারীকে আমাদের পশ্চিমবঙ্গের দায়িত্ব দেন। মমতা ব্যানার্জিকে 1984 সালে প্রথম তিনি নির্বাচনে দাঁড়ান। তার আগের পরিচয় আমি এত তথ্যের মধ্যে যাচ্ছি না। নির্বাচনে যখন দাঁড়ান তখন যাদবপুরে যে লোকসভা নির্বাচন হয় সেই সময় তিনি দাঁড়ান, এবং সেই সময় সিপিআইএমের যিনি এমপি ছিলেন তিনি হচ্ছেন সোমনাথ চ্যাটার্জি। আপনাদের সকলের পরিচিত, তিনি একসময় লোকসভার স্পিকারও হয়েছিলেন এবং খুব বড় মাপের একজন পার্লামেন্টেরিয়ান। মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভোটে যেতেন। তার আগের যে ঘটনা সেটা হলো মমতা ব্যানার্জি, সেই সময় দেওয়ালে লেখা হতো ডক্টর মমতা ব্যানার্জি। আমার খেয়াল আছে আমি তখন যাদবপুরের বাসিন্দা, আমার জন্ম যাদবপুরে, যে ডক্টর মমতা ব্যানার্জি লেখার পর যখন ওই সিপিআইএমের যুব সংগঠন একেবারে উঠে পড়ে লাগলো যে এই পিএইচডি কোথা থেকে করা, তার অনুসন্ধান করতে করতে দেখা গেল যে ব্যাপারটা পুরো ভুয়ো, তৃণমূলের নয়। সেই সময় তৃণমূলের জন্ম হয়নি, কংগ্রেসের সেই সময়ের ছেলেরা এসে যারা লিখেছিল তারাই আবার ডক্টরটাকে রং দিয়ে চাপা দিয়ে গেল। এইভাবে নিজের ডক্টরেট ডিগ্রি নিয়ে মিথ্যাচার করে আবার তাকে মুছে তিনি ক্ষমতায় এলেন। মানুষ তাকে সেই সময় প্রচুর ভোট দিয়েছিল। প্রথমবারের জন্য তিনি এমপি হলেন, সাংসদ হলেন। এরপর তার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস ভয়ঙ্কর। মানে তিনি বিজেপিকে হাত ধরে এখানে আনলেন, বিজেপির সঙ্গে জোট বাঁধলেন, আবার সুবিধা মতো যখন মনে করলেন তখন বিজেপিকে ছাড়লেন। তারপর একসময় 23টা দলকে নিয়ে 2011 সালে তিনি ভোটে লড়াই করলেন,
বামফ্রন্টের বিরুদ্ধে। তারপর জেতার পরে সেই 23টা দলের মধ্যে 22টা দল দলছুট হয়ে গেল এবং তিনি একাই থাকলেন। তারপর থেকে যথেচ্ছাচার, স্বৈরাচার, যেমন খুশি তেমন চালিয়ে যেতে লাগলেন। চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, লুট, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। এখন তার যা পরিণতি হওয়ার ছিল তাই হয়েছে, এবং এই পরিণতি কোথায় গিয়ে পৌঁছবে তা আমরা জানি না। কেননা আদৌ এই পিসিআর ভাইপোকে বিজেপি সরকার অ্যারেস্ট করবে কি না সেই ব্যাপারে মানুষ খুব সন্দিহান। কারণ তৃণমূল এই মুহূর্তে মোটামুটিভাবে চর্মচক্ষে দেখলে দুটো ভাগে ভাগ হয়েছে। একটা দল 60, একটা দল 20। এই 60-এর দল গিয়ে হৈ হৈ করে বিধানসভায় ঢুকে বলেছে, আমরা আসল তৃণমূল, আমরাই বিরোধী দল গঠন করছি এবং বিরোধী দলের মর্যাদা তারা পেয়েছে। আর বাকি 20, সে 20-র মধ্যেও পুরোটা মমতা ব্যানার্জির ডাকে তার বাড়িতে সভায় যায় না। কাজে আলটিমেটলি কী দাঁড়াবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। আমরা অপেক্ষায় আছি, আমরা অপেক্ষা করতে বাধ্য। কেননা পরিস্থিতি যেদিকে গড়াবে আমাদের তো হাতে নেই। আমরা সেই পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে আমাদের। এখন প্রশ্নটা হলো যে এই যে 60 জন বিরোধী, যারা একেবারে বৈধতা প্রাপ্ত বিরোধী, তাদের মধ্যে থেকে একজন আছে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী দলের নেতা বলে নিজেকে প্রতিষ্ঠা করেছে। ঋতব্রত কী করেছে? ঋতব্রত একদম স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, আপনারা দেখেছেন অন ক্যামেরা বলতে, যে আমরা সরকারের যা ভালো সেগুলোকে প্রশংসা করব, যা খারাপ সেগুলো বিরোধিতা করব। বাইরে থেকে শুনতে এরকম লাগলেও আসলে কিন্তু সরকারের দ্বারাই পরিচালিত এই বিরোধী দল। কেননা একটা ছোট্ট কাজ করে ফেলেছেন আমাদের বিধানসভা স্পিকার। তিনি দিল্লি থেকে বসে বসে এই তৃণমূলের যে আভ্যন্তরীণ সিদ্ধান্ত সেই ব্যাপারে একটা মন্তব্য করে ফেলেছেন। তার অধিকারের বাইরে এটা। কোন দল কী সিদ্ধান্ত নেবে না নেবে সেটা সেই দলের একান্তই দলগত ব্যাপার। তৃণমূল দল ঋতব্রতকে বহিষ্কার করেছিল, সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কারোই কিছু বলার নেই। স্পিকার ওখানে বসে বলে দিয়েছেন যে এটা অবৈধ। অর্থাৎ মমতা ব্যানার্জি তার দলের নেতাদের বা তার সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন না নেবেন সেটা ঠিক করে দেবে বিজেপি সরকারের স্পিকার। মজার ব্যাপার, এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে ওই যে সমীপ ভট্টাচার্যর ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তিনটে ইনস্টলমেন্টে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন। প্রথম যে ইনস্টলমেন্ট, সেখানে তিনি বলেছিলেন যে তৃণমূলীকরণ হবে না বিজেপির, ভোটে জিতে বিজেপির তৃণমূলীকরণ হবে না। দ্বিতীয়ত তিনি বলেছিলেন 3 মাসের পরে আমরা নেব, 3 মাসের আগে আমরা কাউকে নেব না। তৃতীয়ত তিনি বলেছেন যে আমরা কিন্তু ভালো তৃণমূলকে নেব, খারাপ তৃণমূলকে নেব না। সে মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যায়, ভালো বিজেপি খারাপ বিজেপি। এই সম্প্রতি মাত্র কয়েকদিন আগেও মমতা ব্যানার্জি এরকম বলেছেন, কেন্দ্রের বিজেপি নেতারা অনেক ভালো, এই রাজ্যের নেতাগুলোই খারাপ। রাজ্যের নেতা মানে মূলত মুখ্যমন্ত্রী, তারই নিজস্ব প্রোডাক্ট, তার কারখানা দিয়ে তৈরি, সেই শুভেন্দু অধিকারী খারাপ, আর কেন্দ্রের বিজেপি ভালো। এই ধরনের কিছু বক্তব্য মমতার কাছ থেকে উঠে আসে। এছাড়া বিভিন্ন রকমের বিতর্কিত বক্তব্য যেগুলো করে থাকেন সেগুলো নিয়ে আমি এই আলোচনা যাব না, কেননা তাতে আমাদের আলটিমেটলি কোনো লাভ নেই। এখন বিষয়টা হলো যে আমাদের রাজ্যে
বিরোধীদের ভবিষ্যৎ কী হবে, কারণ বিরোধীদের ভবিষ্যতের উপরে একটা পার্লামেন্টারি সিস্টেম খুব মানে টিকে থাকা, তার বৈধতা, তার শক্তি সব কিছু নিহিত আছে, তার মধ্যে নির্ভর করে, তার উপরে নির্ভর করে। বিরোধী যদি দুর্বল হয়ে পড়ে এবং সেই দুর্বলতা যদি এমন মাত্রায় পৌঁছায় যে সরকার নিজেই তাকে নিয়ন্ত্রণ করছে, তাহলে বুঝতে হয় যে সরকার যথেচ্ছাচার করবে। আমরা বিশ্বাস করব এই ধরনের ঘটনা ঘটবে না, এবং বিরোধী দল যারা এই মুহূর্তে বৈধতা পেয়েছে তারা বিরোধিতাই করবে, নৈতিক বিরোধিতা, গঠনমূলক বিরোধিতা করবে, নিশ্চয়ই মারামারি করতে যাবে না মমতা ব্যানার্জির মতো। এবং আমরা তাকিয়ে থাকবো সেই দিকে। আর যে বিরোধী এমএলএ আছেন তার মধ্যে একজন মোস্তাফিজুর রহমান রানা, তিনি সিপিআইএমের তরফ থেকে ডোমকল থেকে জিতেছেন। আর আছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। এরা তো বিরোধিতা করবেনই, বিরোধিতা করারই লোক এরা, কারণ এদের সঙ্গে মতাদর্শগত পার্থক্য বিজেপির একদম সরাসরি মতাদর্শের ভিত্তিতে বিজেপির সঙ্গে এদের একটা দ্বন্দ্ব আছেই। আর সেই মতাদর্শের ব্যাপারটা এমনই ব্যাপার যে এটা আপনি কিছুতে আটকাতে পারবেন না। অর্থাৎ এই দ্বন্দ্বকে আপনি কোনোভাবেই রুখতে পারবেন না, কারণ মূলগত দ্বন্দ্ব, দুটো দলের যে মূল ভাবনা, সেই ভাবনার পার্থক্য। কাজেই ভাবনা অনুযায়ী মানুষ কাজ করে, দলগুলো ভাবনা অনুযায়ী কাজ করবে। বিজেপি যে সিদ্ধান্ত নেবে আপনি জানবেন মানুষের বিরুদ্ধে, সমস্ত সিদ্ধান্ত মানুষের বিরুদ্ধে, আর না হলে চাতুরি। আর তার বিরোধিতা করবে এই দলগুলো। এটা চিরদিন হয়ে এসেছে। আমরা জানি যে আগামী দিনেও সেরকমই হবে, এরকম বিশ্বাস আমাদের আছে। আমি আর আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা ভালো থাকবেন। আর এই চ্যানেল সাবস্ক্রিপশনের ব্যাপারে আমি ওসব অনুরোধ করার খুব একটা পক্ষপাতী নই, কেননা আমার বলার দরকার আমি বলে যাই, তাতে কারো ভালো লাগলে তিনি ভালো জানিয়ে দেবেন, আর ভালো না লাগলে জানিয়ে দেবেন যে আমার ভালো লাগছে না। পরবর্তীকালে আমি অবশ্যই আবার আসব এবং চেষ্টা করব রোজই একবার আসতে, নিজের বক্তব্য নিয়ে আসব। এছাড়া বিভিন্ন ধরনের কর্মসূচি, রাস্তার কর্মসূচি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আপনারা দেখবেন এবং মন্তব্য জানাবেন, নিজেদের পছন্দ জানাবেন, এই প্রত্যাশা থাকবো। ভালো থাকবেন। শুভরাত্রি।